আসসালামু আলাইকুম। কনসেপ্ট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশনের আগের 3টা ক্লাসে আমরা সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম। ন্যারেশনের পার্সোনাল চেঞ্জ, ন্যারেশনের টেন্সের চেঞ্জ, এগুলো আমরা ডিসকাস করছিলাম। ওগুলো কিন্তু ভালোভাবে পড়া ছাড়া প্যাসেজ ন্যারেশন কখনোই ভালোভাবে পড়া যাবে না। সো আমাদের পার্সোনাল পরিবর্তন, তারপর হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন, এগুলো আমাদের ভালোভাবে আগে আয়ত্ত করতে হবে, তারপর আমরা প্যাসেজ ন্যারেশন শিখতে পারবো ভালোভাবে। সো এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্যই যারা আগের ওই পরিবর্তনগুলো ভালোভাবে সম্পন্ন করেছে তাদের জন্য। আর যারা সম্পূর্ণ করেন নাই তারা অবশ্যই আগের ওই ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবেন এবং আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন, অবশ্যই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আর দীর্ঘ সময় ভিডিও ক্লাস নেওয়ার মাঝখানে কিছু ভুল হতেই পারে, তো এরকম যদি ভুল কারো ধরা পড়ে আপনারা এগুলো কমেন্টে জানিয়ে দিবেন, আমরা এগুলো কারেকশন করে দেব। ওকে, আমরা আমাদের ক্লাস টপিক্সে চলে যাই। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। প্যাসেজ ন্যারেশন করার যে ধাপ, নাম্বার 1, আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে বক্তা এবং শ্রোতা কে কথা বলতেছে এবং কে কথা শুনতেছে, এটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্যাসেজ ন্যারেশন তো করি নিয়ে হলো সেন্টেন্স ন্যারেশন আমরা সবসময় দেখছি যে কথা বলতেছে এবং যে কথা শুনতেছে তাদের নাম সবসময়ই কোথায় দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কি হতে পারে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আপনার বক্তার নাম বা শ্রোতার নাম কিন্তু বাক্যের প্রথমে দেওয়া নাও থাকতে পারে, বাক্যের মাঝেও দেওয়া নাও থাকতে পারে, বাক্যের লাস্টে দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওই সাবজেক্টটা এবং অবজেক্টটা বা বক্তা বা শ্রোতাকে প্রথমে নিয়ে আসতে হবে। এক্সাম্পল দিচ্ছি, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবো যে প্রথম লাইন দেওয়া আছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। কে জিজ্ঞাসা করলে কথাটা, আমি জিজ্ঞাসা করছি, মানে বক্তা এখানে প্রেজেন্ট আছে, কিন্তু শ্রোতা কে, কে শুনতেছে এখানে কিন্তু দেওয়া নেই। তো আমরা যদি পরের লাইনটাই পড়ি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সে উত্তর দিল, কে উত্তর দিল, হি সেড। তার মানে সবার লাস্টে এসে পাইলাম যে এই বাক্যের অবজেক্ট বা আরেকজন ব্যক্তি কে। একটা ন্যারেশনের মধ্যে দুজন ব্যক্তি অবশ্যই থাকবে, একজন বক্তা আর একজন শ্রোতা। এখন এই বাক্যে বক্তা হচ্ছে আই, আমি বলতেছি, শুনতেছে কে, হি। আবার দ্বিতীয় বাক্যে দেখেন এখানে কে বলতেছে, হি বলতেছে, শুনতেছে কে, আমি। তো বাক্যের মধ্যে কিন্তু বক্তা এবং শ্রোতার অবস্থান কি হতে পারে, চেঞ্জ হতে পারে। যেখানে আই বক্তা আছে, এখানে আবার আই কি হয়ে গেছে, শ্রোতা হয়ে গেছে। আপনি অ্যাসাইনমেন্টের সময় কিভাবে লিখবেন, যেহেতু এটা একটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সাইডের পরিবর্তে কি বসে, আস্কড। আমরা কিন্তু বক্তার নাম লিখলাম আই, শ্রোতাকে হি, এই হিটা এখানে অবজেক্ট, এজন্য হি এর অবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলছিলাম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে থাকবে, ডাব্লিউএস কোশ্চেন থাকবে, ডাব্লিউএস কোশ্চেনের পর সাবজেক্ট হবে, বলছিলাম সাবজেক্ট আসতে হচ্ছে ইউ, ইউ সাবজেক্ট হয়ে আই কে ধরে হয়ে যাবে হচ্ছে আই ফার্স্ট পারসন, আর এখানে আই সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, তো ইউ হিম কে ধরে হি হয়ে যাবে, হোয়ার হি আর এর পরিবর্তে ওয়াজ গোয়িং। তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে শুধু আই ছিল, হিম
ছিল না, যদি নাও থাকে তাও তাও কিন্তু আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। আর ধরেন কারণ নামই উল্লেখ করা নেই, সেক্ষেত্রে এখানে অ্যাবসেন্ট কে থাকবে, বক্তা আছে কিন্তু শ্রোতা অ্যাবসেন্ট। শ্রোতা ইংলিশ কি, লিসেনার। তখন আপনাকে কি করতে হবে, এই যদি কারো নাম উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আই আস্কড দা লিসেনার, মানে নাম এটা গ্যাপ দেওয়া যাবেই না। ওকে, তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। আমরা আবারও বলতেছি, আমাদের প্রথম রুলস ছিল হচ্ছে বাক্যের মাঝে বক্তা আর শ্রোতাকে খুঁজে বের করা, ঠিক আছে। দ্বিতীয় রুলস আর প্রথম রুলস অনেকটাই সেম। তো যদি বক্তা আর শ্রোতার নামটা বাক্যের শেষে থাকে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় রুলস। অনেক সময় বক্তার নাম, একটু আমি এক্সাম্পল দেখছি যে বক্তার নাম বাক্যের শেষে দেওয়া আছে, এই বাক্যের শেষে দেওয়া থাকে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে নিয়ে আসতে হবে মানে কি, রিপোর্টেড স্পিচের আগে নিয়ে আসতে হবে। গতবার এক্সাম্পল দিচ্ছি যে হোয়ার, দেখেন ভালোভাবে খেয়াল করে, এখানে বক্তার নাম কিন্তু দেওয়া আছে বাক্যের শেষে। আমরা যখন অ্যান্সার লিখবো তখন অ্যান্সার করার সময় কি করতে হবে, এই বক্তার নাম এবং শ্রোতার নাম বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 2। আচ্ছা, এরপর আমরা রুল নাম্বার 3 তে চলে যাব। রুল নাম্বার 3 ব্যাপারটা আমি আগে একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে এক ব্যক্তি যে একবারই কথা বলবে তা না, এক ব্যক্তি কিন্তু একবারের বেশি 2বার 3বার কথা বলতেই পারে। তো কথা হচ্ছে ধরেন এক ব্যক্তি একবারের বেশি 2বার কথা বললো, তখন প্রথমবার আপনার সেন্টেন্সের পরিবর্তে টোল্ড ইউজ করতে হবে এবং দ্বিতীয়বার অলসো টোল্ড ইউজ করতে হবে। আবার ধরেন একবার এক ব্যক্তি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, তখন সেন্টেন্সের পরিবর্তে আস্কড ইউজ করতে হবে। আবার দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলো তখন কি ইউজ করতে হবে, অলসো আস্কড। এরকম, যেমন আমি লিখে দিচ্ছি রুল নাম্বার 3। ফার্স্ট টাইম যদি প্রথমবার বলে সেক্ষেত্রে দিতে হবে টোল্ড, ঠিক আছে। অথবা ধরেন প্রশ্ন করলো সেই হিসাবে আস্কড। এগুলো কিন্তু পর পর পাশাপাশি বলতে হবে। এখন ধরেন মাঝখান দিয়ে আরেক লাইন দেওয়া আছে, পরে আবার প্রশ্ন করা হয়েছে, ওটা কাউন্টেবল না, পর পর বলতেছে। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। অথবা ধরেন রিকোয়েস্টেড, মানে সেইটুর পরিবর্তে যা যা বসে সব এখানে আসবে, ফার্স্ট টাইম এগুলো হবে। ধরেন সেকেন্ড টাইম বললো, দ্বিতীয়বার বললো, তখন অলসো টোল্ড। দ্বিতীয়বার প্রশ্ন জিজ্ঞাসা করলো, অলসো আস্কড। দ্বিতীয়বার অনুরোধ করলো, অলসো রিকোয়েস্টেড। ধরেন থার্ড টাইম, আবার অনেক জায়গায় অ্যাডেড দেওয়া আছে, অলসো টোল্ডের পরিবর্তে অ্যাডেড দেওয়া আছে, অলসো টোল্ড আর অ্যাডেড সেম। থার্ড টাইম দেন এগেইন টোল্ড। থার্ড টাইম যদি প্রশ্ন শোনার জন্য থার্ড টাইম থাকে না, বেশিরভাগ দ্বিতীয় টাইম যে সেকেন্ড টাইম পর্যন্ত থাকে, দ্বিতীয় 2টা প্রশ্ন করা হয় পর পর। এগেইন টোল্ড, এগেইন আস্কড, এগেইন রিকোয়েস্টেড, এভাবে। তারপরে एग्जांपले যাচ্ছি আমরা, তাহলে আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। যেমন ধরেন
এখানে एग्जांपल ফাদার সেড টু মি, বক্তা এবং শ্রোতা দুজনই উপস্থিত আছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, বাবা আমাকে বলতেছে এবং পরপর দুইটা কথা এখানে বাবাই বলতেছে সে গ্রামে যাচ্ছে, মাঝখানে কিন্তু অন্য কোনো লাইন নেই। এখন ধরেন মাঝখানে আরেকটা আছে, সেক্ষেত্রে কিন্তু এই রুলস প্রযোজ্য না। বাবা গ্রামে যাচ্ছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার সে কি বলেছে আই উইল ব্রিং ম্যাঙ্গো ফর ইউ, আমি তোমার জন্য আম নিয়ে আসবো, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। পরপর দুটো অ্যাসার্টিভ থাকলে প্রথমবার টোল্ড, দ্বিতীয়বার অলসো টোল্ড। পরপর দুইটা ইন্টারোগেটিভ থাকলে প্রথমবার আস্কড, দ্বিতীয়বার অলসো আস্কড, এরকম রুলস রাখে, ঠিক আছে। এখানে বক্তা এবং শ্রোতা দুজনের নাম উল্লেখ করা আছে, তো আপনাদের কষ্ট করে বক্তা শ্রোতার নাম নিয়ে আসতে হবে না, না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। তো ফাদার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটার পরিবর্তে টোল্ড, ইনভার্ট করার পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন ফাদারকে ধরে হি হয়ে যাবে। আগে চেঞ্জ করেছিলাম অ্যামেজার থেকে, অ্যামেজারের পরিবর্তে ওয়াজ ওয়্যার, হি ওয়াজ গোয়িং টু ভিলেজ। পরবর্তী লাইনটা কি বলতেছে আই উইল ব্রিং ম্যাঙ্গো ফর ইউ, এটা কিন্তু বাবার কথা আবার উল্লেখ করতে হবে যে ফাদার কি লিখছিলাম, পরপর দুইবার লিখ করলে আগে বলছিলাম অলসো টোল্ড, ফাদার অলসো টোল্ড মি দ্যাট। এভাবে প্রত্যেক লাইনের আগেই আমাদের বক্তা এবং শ্রোতার নাম উল্লেখ করে দিতে হবে। প্রথম লাইন অবশ্যই ঠিক রাখতে হবে, পরবর্তীতে যদি আপনি যেমন এখানে ফাদারের পরিবর্তে যদি এখানে হি দেন, হি অলসো টোল্ড, তাহলে কিন্তু হবে, সমস্যা হবে না, ঠিক আছে। এই পরিবর্তন প্রবলেম নাই, কিন্তু যদি আপনি ফাদারই না দেন, কথা কে বলতেছে, তাহলে একটু নাম্বার কাটতে পারে, ঠিক আছে। তো ফাদার অলসো টোল্ড মি দ্যাট, আই চেঞ্জ হয়ে আই ফাদারকে ধরবে, হি হয়ে যাবে হি উড ব্রিং ম্যাঙ্গো ফর ইউ, হয়ে যাবে মি, হি উড ব্রিং ম্যাঙ্গো ফর মি। দ্যাট ইজ রুল নাম্বার 3। ওকে, হ্যাঁ, এরপর আমরা রুল নাম্বার 4 পড়াবো। প্রশ্নের উত্তর, আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন বা আপনাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আপনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে সেটুর পরিবর্তে রিপ্লাইড বসাতে হবে, সেটুর পরিবর্তে রিপ্লাইড। আবার বলেছে যদি প্রশ্নের উত্তর দেওয়া বোঝায় এক্সাম্পল দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে एग्जांपल দিয়েছিলাম, ওটা চেঞ্জ করা হয়নি কারণ রুলসটা করাই নেই, এখন আমরা রুলসটা যেহেতু করাই দিয়েছি এখন আমরা চেঞ্জ করে দিব। হি সেড, এখানে কিন্তু বক্তা আছে, শ্রোতা নাই, পুরো বাক্য পড়তে হবে কাকে বলতেছে, এমন কেউ আছে, শ্রোতা আছে, যদি না থাকে সেই ক্ষেত্রে লিসেনার নিয়ে আসতে হবে, কিন্তু এখানে শ্রোতা আছে আই, তো আই অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে হি যেহেতু প্রশ্নবোধক বাক্য আস্কড মি, where থাকবে WH কোশ্চেনের পর who which what that এগুলোর পর সব সময় সাবজেক্ট বসবে, ইউ নিচে ধরে where, I
ওয়াজ গোয়িং, আই এম গোয়িং টু স্কুল। তাহলে আমি তার প্রশ্নের উত্তর দিলাম যে আমি স্কুলে যাচ্ছি, তখন কি হবে? উত্তর দিচ্ছে কে? আমি। এখন তো হি লিখেন না, উত্তর দেওয়া বুঝাতে বলছিলাম রোজ কি ব্যবহৃত হবে? আই রিপ্লাইড দ্যাট, আমি উত্তর দিলাম যে, তারপর আইকে ধরে আই থাকবে। এখন যদি দেন আই রিপ্লাইড হিম, তাও হবে, কোনো প্রবলেম। আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, তাহলে প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে রিপ্লাই ইউজ করতে হবে। এরপর হচ্ছে এরপর আমরা করব হচ্ছে রুল নাম্বার 5। প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে হ্যাঁ বা না এরকম থাকে, যে হ্যাঁ করব বা না করব না। প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে যদি ইয়েস থাকে, তখন সেট টু পরিবর্তে রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। প্রশ্নের উত্তর বোঝাতে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হবে সেট টুর পরিবর্তে যদি ইয়েস থাকে। যদি প্রশ্নের মধ্যে ইয়েস থাকে, প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে, উত্তর দিচ্ছে হ্যাঁ, সেই ক্ষেত্রে ইয়েস উঠাই দিতে হবে এবং সেট টুর পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। যেমন সে কি বললো? উইল ইউ গো উইথ মি? সে আমাকে বললো তুমি কি আমার সাথে যাবে? আই সেড, আমি বললাম নো। আমরা তো ইয়েস দিয়ে করছি না, আমরা ইয়েস দিই। প্রশ্নের উত্তরে সে জিজ্ঞাসা করছে তুমি কি আমার সাথে যাবে, তখন সে প্রশ্নের উত্তরে কি বলছে? ইয়েস, হ্যাঁ যাব। তো প্রথমে এটা চেঞ্জ করে আমরা সেট টু পরিবর্তে এখানে কি হবে? আস্কড, হি আস্কড মি। ইনভাইট করার পরিবর্তে ইফ হবে, কারণ রিপোর্টেড স্পিচটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইফ এর সাবজেক্ট হবে ইউ, মি কে চেঞ্জ ধরে চেঞ্জ হয়ে যাবে আই। ইফ আই উইল থেকে হয়ে যাবে উড। ইফ আই উড গো উইথ, আর মিটা হি কে ধরে হয়ে যাবে হিম। তো আই সেড ইয়েস, আমরা যে রুলসটা পড়াচ্ছিলাম যে আমি উত্তর দিলাম হ্যাঁ, তাহলে আমরা এখানে সেডের পরিবর্তে আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এতটুকু ইয়েস বাদ দিতে হবে। ইয়েস বাদ দিয়ে সেডের পরিবর্তে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে। ঠিক একইভাবে যদি আপনার ইয়েস না থাকে, বাক্যের মধ্যে যদি ইয়েস না থাকে, তো ইয়েসের পরিবর্তে কি থাকে? নো থাকে, তখন রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ না হয়ে যাবে রিপ্লাই ইন দা নেগেটিভ। ঠিক আছে? যেমন উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? তো আমি বললাম নো, তখন কি হয়ে যাবে? আই replied in the negative। রুল নাম্বার 5। এরপর আমরা রুল নাম্বার 6 এ চলে যাব। যদি সম্মান বোঝাতে স্যার থাকে, রিলেশনের মধ্যে স্যার, एग्जांपल দিই আগে আমি।
আমাকে বলুন, ধরেন আমি স্যার, মে আই কাম ইন স্যার, এই যে সম্মান বোঝাতে স্যার, যদি প্রশ্নের মধ্যে সম্মান বোঝাতে, নাম্বার 5, সম্মান বোঝাতে স্যার থাকলে ইন্ডিরেক্ট করার সময় সেট টু বাদ দিতে হবে না, সেট টু এর আগে সেট টু এর আগে রেসপেক্টফুলি ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের एग्जांपल দেওয়া আছে, রহিম সেড টু মি মে আই কাম ইন স্যার, স্যার থাকলে কি ইউজ করতে হবে, রেসপেক্টফুলি। তো সেড টু পরিবর্তে এখানে কি হবে, আস্কড হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রহিম রেসপেক্টফুলি আস্কড মি, সেড টু পরিবর্তে আমরা আস্কড দিলাম। আর কি বলছে আমরা, সেড টু পরিবর্তে যা হবে তার আগে রেসপেক্টফুল ইউজ করতে হবে। রহিম আস্কড রেসপেক্টফুলি, অথবা আপনারা চাইলে সেড টু পরেও ইউজ করতে পারবেন, রহিম আস্কড রেসপেক্টফুলি মি। ওকে, রহিম আমরা আগে রেসপেক্টফুলি দিয়েই মূলত রুলস আর কি। রহিম রেসপেক্টফুলি আস্কড মি, ইনভাইট করার পরিবর্তে ইফ হবে, কারণ মে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। ইফ এর পর সাবজেক্ট হবে আই, আই ফার্স্ট পারসন, রহিমকে ধরে হি হয়ে যাবে ইফ হি, আর মে থাকে মাইট, ইফ হি মাইট, কাম থাকে গো হবে, ইফ হি মাইট গো ইন। এখন আর স্যার দেওয়া লাগবে না, কারণ স্যারের পরিবর্তে আপনি রেসপেক্টফুলি ইউজ করছেন আগে, এই জন্য এখন আর স্যার দেওয়া লাগবে না। মূল কথা হচ্ছে যদি স্যার থাকে এবং স্যার দিয়ে সম্মান বোঝানো হয়, তাহলে সেই টুর পূর্বে রেসপেক্টফুলি ইউজ করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা একটা রুলস আজকে ডিসকাস করব, তারপর আমাদের প্যাসেজ নারেশনে মোটামুটি যে রুলসগুলো আছে এই রুলসগুলো রিভিশন দেওয়া শেষ হবে। আমরা পরবর্তী আরেকটা ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, আমাদের রুল নাম্বার 6, রুল নাম্বার 6 হচ্ছে যদি ধন্যবাদ দেওয়া হয় কাকে, যেমন হি সেড টু মি, সে আমাকে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি এরকম থাকে তখন চেঞ্জ করার সময় সেড টু উঠাই দিতে হবে, এবং যে থ্যাঙ্ক আছে থ্যাঙ্কের পাস্ট ফর্ম হয়ে যাবে থ্যাঙ্কড, অ্যান্সার হবে শুধু সবসময় একই। যখন আই দেওয়া আছে আই থ্যাঙ্কড হিম, থ্যাঙ্কের কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, এবং সেড টু উঠাই দিতে হবে, ঠিক আছে। রুল নাম্বার 7, যদি হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কাউকে শুভেচ্ছা জানানো হয়, সেই ক্ষেত্রে চেঞ্জ করার একটাই নিয়ম, সেড টু পরিবর্তে উইশড। হি উইশড মি গুড মর্নিং, দেখ হবে না কোনো। যদি গুড মর্নিং থাকে, গুড ইভিনিং থাকে, গুড নাইট থাকে, সেক্ষেত্রে সেড টু পরিবর্তে কি ইউজ করতে হবে, উইশড ইউজ করতে হবে, ঠিক আছে। এবং ইনভাইট করার পরিবর্তে কিছু লাগবে না, হি উইশড মি গুড মর্নিং। ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আরও কিছু আলোচনা আমাদের বাকি আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা শেষ করে দেবো। তো মূল আলোচনা এই রুলসগুলোই। তো এর মধ্যে মোট আমাদের 4টা ভিডিও দেওয়া হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং আজকে প্যাসেজ নারেশন। এর মধ্যে যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন
বা কারোর কোনো কিছু কঠিন লাগে বা কারোর কোনো কিছু ইনফরমেশন জানার দরকার আছে, সেক্ষেত্রে আপনি কমেন্টে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই তার অ্যান্সার দেব। আশা করি সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।